পিয়ারসহ 5 দাবিতে জামায়াত ও 7 দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি নেতাদের। সনদ সই করে মাঠে কর্মসূচির সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশা মির্জা ফখরুলের। ৭১-২৪-এর ঐক্যে ভাঙনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে 8 দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়ার এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেয়ায় ইসির সমালোচনা। এবং চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর রহস্য উন্মোচনে নতুন মোড়। 29 বছর পর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ। দায়িত্বে রমনা থানা পুলিশ। বিচার দাবিতে ভক্তদের মানববন্ধন। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই একসঙ্গে গণভোট করার অপচেষ্টা করছে একটি দল, এমন দাবি করে জামায়াতে ইসলামের নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে নির্বাচন করতে দেয়া হবে না। সোমবার বিকেলে রাজধানীর 2টি স্থানে পিয়ারসহ 5 দাবিতে সমাবেশে তারা আরও বলেন, দলীয় প্রশাসনের অধীন সুষ্ঠু ভোট সম্ভব নয়। অভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমমনা আরও 7টি দল। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ 5 দাবিতে রাজপথে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড় হয়ে শেষ হয় কাকরাইল গিয়ে। মিছিল পূর্ব সমাবেশে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত নেতারা। বলেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ হতে দেবে না। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। একই সময় রাজধানীর মহাখালীতে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। নেতারা বলেন, দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা উপদেষ্টা সরকারকে বলবো, যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন, আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে, এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না। এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে দেশ এবং জাতির দুশ্মনী করেছে। বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেটে 6 দফা দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের নির্বাচন করে দেশকে আগের অবস্থায় নেবার সুযোগ দেওয়া হবে না কাউকে। স্পষ্ট আমাদের বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তিক ঘোষণা আসতে হবে। আর যে আমরা গণভোটের কথা বলেছি, আমরা বলতে চাই গণভোট আগে হয়ে যাওয়া ভালো। একই দাবিতে রাজধানীর পৃথক পৃথক স্থানে সমাবেশ ও মিছিল করে খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরানোর অপচেষ্টা সচেতনভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, কিছু দল জুলাই সনদে সই করে বাইরে এসে ভিন্ন কথা বলছে। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা তাদের। জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে কথার লড়াই। সনদ স্বাক্ষরের পরও সেই ধারা থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই। সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব রাজনীতিতে ঐক্যের সম্ভাবনার মধ্যে অনৈক্যের সুরে হতাশা প্রকাশ করেন। সততা ছাড়া পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন,
অনেককে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। এদিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদানের আয়োজনে অংশ নেন দলের মহাসচিব। বলেন, কিছু মানুষ ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরনের অপচেষ্টা করছে, তা প্রতিহতের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না। আমরা ১৯৭১ সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং ২০২৪ সালে ৫ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে নির্মাণ করতে চাই। ২৪-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল বাইরে এসে ভিন্ন কথা বলছে। কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রকামী দলগুলোর উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদী বিএনপি। এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। সংবিধান সংস্কার কমিশন দীর্ঘ ৭ মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেয়া ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও ২৬টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে। সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি, বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন, সে স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। দুই একটি রাজনৈতিক দল বলছে যে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়, এখন সেই সময় নেই। বরং জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের জন্য একটা ব্যালট থাকলে তাতে ভোটার টার্নআউট বেশি হবে। কোনো দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাতে পারি না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসি। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা নেই। এদিকে ভোটের আগে পরে ৮ দিন মাঠে রাখার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, আর এই প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন।
এমন বাস্তবতায় সোমবার সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি, যেখানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, 3 বাহিনীর প্রতিনিধি সহ আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের 16 কর্মকর্তা। বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সকলে। নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্বাচনের ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময়, ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 4 দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নীল নকশার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে ট্রাইব্যুনালে এই কথা বলেন তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। তিনি আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেনি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এসব কথা বলে রাষ্ট্রপক্ষ। নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এইরকমই একটা আইন। ট্রাইব্যুনাল আইনের কঠোর সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তারা তো তাদের নেতাদের কথা বলে, তারা তো ভারত। তার দাবি, ঢালাওভাবে ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা। সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, গত 54 বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছে। এখানে পক্ষ কয়টা? সরকার এবং আন্দোলনকারী। এক পক্ষ মুক্তিযোদ্ধা আর পক্ষ রাজাকার, কারা রাজাকার? না না, সব রাজাকার বলে নাই। এটা মাননীয় আদালতের, আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন। ডিউরিং দি লাস্ট 54 ইয়ার্স রাজাকার হ্যাজ বিন এ গালি। শেখ হাসিনার আইনজীবী আদালতে আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে নীল নকশার মাধ্যমে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই যে ফেসিবাদ কথা বলেছে, এটা একটি তাদের একতরফা বয়ান। এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকের যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন, এটাই তারই একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ট্রাইব্যুনাল, বলেন, তাহলে কি বিগত সরকারের আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ? এরকম কিছুই হয়নি বলেও জবাব রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। বিচার বহির্ভূত হত্যা, গুম, তারপর মিথ্যা মামলা, অপহরণ, এই কাজগুলো বৈধ হয়েছে। এগুলো তো আমি অস্বীকার করি, এগুলো তো প্রসিকিউশন বলেছে, প্রসিকিউশন আমি একমত নই। শেখ হাসিনাকে নিরাপদ দাবি করে খালাসের প্রত্যাশা করেন স্টেট ডিফেন্স। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। মঙ্গলবার শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণাও দেন তারা। এদিকে বিএনপি সরকার গঠন করলে এমপিও শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিনের অবস্থান কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অভিভাবক, ছাত্রছাত্রী সকলেই যেহেতু আমাদের এই দাবির সঙ্গে একমত,
তাহলে কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? সমাবেশ থেকে মঙ্গলবার শাহবাগ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দেন শিক্ষক নেতারা। এছাড়া দেশজুড়ে ডাক দেয়া হয় অবস্থান কর্মসূচির। সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে এটা বাংলাদেশ কখনো দেখিনি। শিক্ষকদের সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শিক্ষার আধুনিকায়ন ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষকদের ন্যায্য দাবি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 13,750 টাকায় একজন ব্যাচেলর শিক্ষকের জীবন চলে কিনা? রোববার বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে। সেই ক্ষত থেকেই রক্তক্ষরণের মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জোবায়েদের জানাজা। বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয় 2 দিনের শোক। এখনও বিশ্বাসই করতে পারছেন না আদরের সন্তান এই পৃথিবীতে নেই। গণমাধ্যমে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের বাবা। আমি এইভাবে আদর যত্ন করি আমার ছেলেকে। সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। যে মাইরা থাকে তাকে যে আল্লাহ পাকে সুস্থ বিচার চাই। এই সুস্থ বিচার চাওয়া বাদে আমার আর কিছু করার নাই। সোমবার দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয় জোবায়েদের। পুলিশের সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্ত বলছে, গলায় ধারালো অস্ত্রের বড় ক্ষত থেকে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে জোবায়েদের। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয় ক্যাম্পাসে। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। বাদ জোহর অনুষ্ঠিত হয় জানাজা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জোবায়েদের মৃত্যুতে 2 দিনের শোক ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে। হত্যার বিচারের আগ পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন উপাচার্য। আমরা এটার সাথে আছি এবং থাকব যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত বিচার নিশ্চিত না হয়। পরে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জানান, এই ঘটনায় অভিযুক্ত মাহির রহমান সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। রোববার বিকেলে পুরান ঢাকার আরমানিটোলায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ। মেলায় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। গত জুলাইয়ে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করে রিমান্ডে নেয় দুদক। তার বিরুদ্ধে 2009 সালে অ্যাননটেক্স গ্রুপের 22 প্রতিষ্ঠানকে ভুয়া কাগজপত্রে শর্ত শিথিল করে ঋণ প্রমাণের অভিযোগে ফেব্রুয়ারিতে মামলা করেছিল সংস্থাটি। এবার সেই মামলায় অর্থ লুটের চূড়ান্ত প্রমাণ মেলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে কমিশন। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকায়। লুটপাটের সহযোগী হিসাবে আসামি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল সহ 26 জনকে। উক্ত মামলার তদন্ত শেষে এজাহার নামীয় আসামি এবং তদন্ত আগত আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায়
এজাহার নামীয় এবং তদন্তে আগত ২৬ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি সম্পদ মেলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিতাসের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়াজউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকার তথ্য কারচুপি করে না, তবে অনুকূলে না থাকা তথ্য সরকার সহজে সামনে আনে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা। বিশ্বাসযোগ্য পরিসংখ্যানকে বিনিয়োগ হিসেবে দেখার আহ্বান জানান তিনি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে এখানেই অনেক পিছিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫% ঠিক করেছে অন্তর্বর্তী সরকার। উন্নয়ন সহযোগী বৈশ্বিক সংস্থা IMF এর সবশেষ পূর্বাভাস ৪.৯% হবে, অর্থাৎ ৫% কম হবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি। এদিকে গেল ৭ অক্টোবর বিশ্বব্যাংক জানিয়েছে ৪.৮%-এর মধ্যেই থাকবে এই প্রবৃদ্ধির হার। একই বিষয়ে সংখ্যার এমন তারতম্যের কারণে সামনে আসে তথ্যের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিবিএস আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। There is also a credibility crisis around statistics. এই credibility crisis কিছু হয়তো সঙ্গত, কিছু হয়তো অ্যাকচুয়ালি পারসেপশন গ্যাপস এবং কমিউনিকেশন গ্যাপস যে কারণে তৈরি হয়েছে। এ সময় তথ্য বিভ্রাট কাটাতে পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকার পরিসংখ্যান কারচুপি করে না। সরকারি পরিসংখ্যান নিয়ে যে কারচুপির আশ্রয় নেয় সেটা সচরাচর হয় না, কিন্তু যেটা হয় যেইটুকু পরিসংখ্যান খুব বেশি অনুকূলে নেয় সেটা প্রকাশিত থাকে না। এটা এক ধরনের বিভ্রান্তি, এটাকে অর্ধসত্য বলা চলে। বলেন, আর্থসামাজিক উন্নয়ন কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশ্বাসযোগ্য পরিসংখ্যানকে বিনিয়োগ হিসেবেই দেখতে হবে। আমরা অন্য যেসব বিনিয়োগ করি তার মধ্যে বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরি করা একটা বিনিয়োগ হিসাবেই ধরতে হবে। পরিসংখ্যানের অবাধ সরবরাহ নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2 দিন পর শুরু হলো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য খালাস কার্যক্রম। সোমবার দুপুরের পর আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য খালাস করতে দেখা গেছে, তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে বাইরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক, C&F এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা। আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 2 দিন পর সোমবার দুপুরে বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে হলো আমদানি পণ্য খালাস। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে গত রাতে একটা ফুলের কনসাইনমেন্ট, পেরিশেবল পচনশীল ফুল, এই ফুলের কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে এবং আজকে ইয়ংওয়ান আপনারা জানেন একটা বড় গার্মেন্টস প্রতিষ্ঠান ইপিজেডের ইয়ংওয়ানের একটা কনসাইনমেন্ট ডেলিভারি হয়েছে। এই পণ্যটা আগুন লাগার আগে আসছে, এটা রানওয়েতে ছিল, এটা সেভ করা সম্ভব হয়েছে। যে ভবনটা পড়ে গেল, এখানে যে গেট বির যে প্রসেসটা যেভাবে আগে হইতো সেই প্রসেসটাই 9 নম্বর গেটে হবে। তবে সকাল থেকেই বিমানবন্দরের ভেতরে অপেক্ষায় ছিলেন আমদানিকারক, C&F এজেন্ট এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় তারা। আমার ইম্পোর্টার আনছে, এটা বাংলাদেশে আনছে, এটা সোয়েটার তৈরি করবে, সোয়েটার আবার এক্সপোর্ট করে দিবে। যে সুতাটা পড়ে গেল, পুড়ে গেছে, এই সুতাটার এক্সপোর্টটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে সকালে হিসাব করছি $4 লাখ উপরের মাল আমাদের ভিতরে আছে এই অগ্নিদগ্ধ সময়ের ভিতরে, কিন্তু যেটা পুরার সময় যেটা অঘটন ঘটছে সেটা বাদ। গতকালকে যেটা আসছে সেই মাল নেওয়ার জন্য আজকে আসছি, কিন্তু সাফিসিয়েন্ট প্রস্তুতি এখনো নাই। আমি একজন আর্মস ডিলার, আমার 5টা কনসাইনমেন্ট আছে, গত জুলাই মাসের 22 তারিখে দেওয়া আছে। আজ অবধি আমি মালটা ডেলিভারি পাই নাই। আমার এখানে ইম্পোর্টের জটিলতা নাই, পারমিশনের জটিলতা নাই, কিন্তু আমার মাল ডেলিভারি ইন টাইমে পাই নাই। এদিকে অগ্নিকাণ্ডের 3য় দিনেও কার্গো ভিলেজে দেখা গেছে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ। ভবনের ভেতরে বাহিরে একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। তবে যাত্রীবাহী ফ্লাইট কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কেটে গেছে শিডিউল বিপর্যয়।
তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের আগুন নাশকতা কিনা তা তদন্তের আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিমানবন্দরে ই পাসপোর্ট ব্যবহারকারীদের জন্য চলতি সপ্তাহে খুলে দেওয়া হবে ই গেট। আগুনের ব্যাপারে তো গতকালকে একটা মিটিং হয়েছে, যেটা যদিও আমি ছিলাম না, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার প্লাস এটা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি, আপনারা যে হারে একটা পাসপোর্ট নেওয়ার জন্য যেই টাকা দেন ওদের একটু বেশি দিতে হয়, এই রেমিটেন্স যোদ্ধাদের থেকেও এই টাকাটা বেশি নেব না। খুবই তাড়াতাড়ি আমরা ইগেটটা ইনস্টল হয়ে গেছে, হয়তো 2-4 দিনের ভিতরে আমরা করে দেব। একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লার 14 গ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু যখন সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। 10 বছরে অকেজো বরিশাল মহানগরে স্থাপন করা সিটি কর্পোরেশনের 4 শতাধিক সিসিটিভি ক্যামেরা, এর মধ্যে কেবল সহ চুরি হয়েছে 70টির বেশি, অথচ জানে না কর্তৃপক্ষ। বর্তমানে এসব কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী। বাধ্য হয়েই 250-র বেশি ক্যামেরা স্থাপন করলেও তা পর্যাপ্ত নয় বলছে মহানগর পুলিশ। সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। পরিসংখ্যান বলছে বরিশাল বিভাগ জুড়ে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সবই বেড়েই চলছে। যদিও বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। 2015-16 অর্থ বছরে বরিশাল শহরের 58টি স্থানে 416টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন, কিন্তু বর্তমানে একটিও সচল নেই। কেবল সহ চুরি হয়ে গেছে 70টিরও বেশি ক্যামেরা। নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো। বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। আমাদের যদি ক্যামেরা চালু থাকে তো দুর্ঘটনা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারলাম যে কে এই দুর্ঘটনা ঘটাইছে। সিসি ক্যামেরা যদি সচল থাকতো তাহলে নিরিবিলি রাত্রে গাড়ি আমরা চালাইতে পারি। এই ক্যামেরাগুলো যদি সচল থাকতো তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো, কারণ রাস্তায় অকারেন্স যে কোনো সময় হইতে পারে। তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরাও স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। টাকা পয়সা একটু ঘাটতি আছে, যার জন্য আমরা এগোতে পারছি না, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আর্থিক সামর্থ্য প্রেক্ষিতে আমরা সামনের দিকে এগোবো আর কি। সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের 2 শতাধিক স্থানে গত 5 বছরে 260টিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ। তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান। আরও কিছু ক্যামেরা আমাদের দরকার। আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও 50টা ক্যামেরা দেন, তারা দেয়নি। আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এইগুলো আমি মোটামুটি আমাদের সচল আছে, যেমন আর অচল হলে আমরা ঠিক করি। নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে 2.5 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ 3 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মুজিবনগরের রশিকপুর গ্রামে ভৈরব নদে সোমবার বিকেলে গোসল করতে যায় তানভীর ও কৌশিক। এক পর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভীর এগিয়ে যায়। এ সময় দুইজনই স্রোতের টানে ভেসে যায়। পরে রাত 9টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একইভাবে ভৈরব নদে গোসল করতে নেমে পিরোজপুর গ্রামে নিখোঁজ হন মাহবুব হোসেন, তাকে উদ্ধার করে স্থানীয়রা। 3 বছর মেয়াদে 5 লাখ শ্রমিক নেবে ইটালি। স্পন্সর ভিসার মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 23 অক্টোবর থেকে। ক্লিক ডে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। প্রতিবারের মতো এইবারও দালাল চক্র সক্রিয়, তাই
বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসীরা। হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই দেশে গভর্নমেন্ট জর্জা মেলোনি অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে, মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট 100% ওকে থাকলে ভিসা দিবে, না হলে দিবে না। ভালো মানুষ, ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক, ওদেরকে ফলো করবেন, আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না। ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩ বছরে ৪,৫২,০০০ এবং পরে কোটা বাড়িয়ে তা ৫ লাখের মতো করা হয়েছিল। ২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সংবর্ধনা ও কমিটি পরিচিতি সভা। দেশটির পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেদ্দার এক হোটেলে হয় এই অনুষ্ঠান। সভাপতিত্ব করেন মোহাম্মদ তসলিম উদ্দিন, সঞ্চালনায় ছিলেন আব্দুল আলী মালাল, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সোহেল। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাস থেকেও গণতান্ত্রিক আন্দোলনে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। বিএনপি নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীরাও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন বলেও জানান তারা। শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটে চ্যালেঞ্জ নিতে ব্যাটাররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। এদিকে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হলেও কোনো অভিযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর ১:৩০টায়। টানা ৪ ম্যাচ পর ওয়ানডে জয়, এবার হাতছানি প্রায় ৩.৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে। এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। আমি বিশ্বাস করি আমরা ৩-০তে সিরিজ জিতব। আমি সবসময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে মিডল অর্ডার। সমস্যা সমাধানে মঙ্গুজ ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মীয় অনুশীলন। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদী কোচ মুস্তাক আহমেদ। এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায়। টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজেই আপনাকে আউট করে ফেলবে। এমন উইকেটে বল হুট করে নিচে নেমে যায়। আমাদের সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে, যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হয়েছে। প্রথম ম্যাচে মাত্র ১৩৩ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। এটা স্পিন বান্ধব উইকেট, এ কারণেই তারা আরও একজন স্পিনার দলে যুক্ত করেছে। আমাদের ব্যাটারদের এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। দেখুন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৪ ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই সিরিজের জয় দিয়ে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। পিআর সহ ৫ দাবিতে জামায়াত ও ৭ দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি নেতাদের।
সনদ সই করে মাঠে কর্মসূচির সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশা মির্জা ফখরুলের। ৭১-২৪-এর ঐক্যে ভাঙনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। এবং নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে ৮ দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন।